শীতের সময়কে বিদায় দেওয়ার পালা, কাজেই প্রয়োজন গরমে গরম কাটানোর সেরা ঠিকানা। আর সেটা যদি হয় সমুদ্র সৈকত, যেখানে নেই দীঘাপুরীর মতো মানুষের শোরগোলের অত্যাচার, আছে শুধু শান্ত প্রকৃতি, ঝাউয়ের বন, সাদাবালির বীচ এবং গোটা কয়েক মাছ ধরার ট্রলার। এখানে ঘুম ভাঙে পাখির কিচিরমিচিরে, দিন শুরু হয় এক পেয়ালা চা হাতে গ্রাম্য পরিবেশের সাথে, রাত শেষ হয় রঙিন আলোয় বনফায়ার, বারবিকিউ এবং ডিনারের সাথে। তবে এখানে ঘুম আসবে না শুধু ঝিঝি পোকার ডাকে, কারণ সঙ্গে থাকবে ডিজের গান বাজনাও। রাতে মিউজিকে নাচানাচি থেকে দিনের বেলায় সুইমিং পুলে ঝাপাঝাপি। আজকের গল্পে থাকবে 24টা ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি এবং কিছু নিজের পার্সোনাল মতামত। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। তার সাথে আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করলাম। শীতের এই 3টে মাস সবাইকে কিন্তু পাহাড় টানে, কিন্তু আজকে পাহাড় ছেড়ে আজকে হাওয়া বদল করার জন্য আজকে চললাম একটা অফবিট, একটা নতুন সুন্দর একটা সমুদ্র সৈকতের গ্রামে। এখন আমি হাওড়া স্টেশনে আছি, এখান থেকে আমি লোকাল ধরবো। প্রথমে চলে যাবো সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে আমার হচ্ছে নেক্সট ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস, তো ওই ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কী দেখবো, সব কিছু শেয়ার করবো ভিডিওতে। আমি ধরছি হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে উলুবেড়িয়া লোকাল। মাঝে রয়েছে 3টা স্টেশন। প্রথমে আসবে টিকিয়াপাড়া, তারপরে আসবে দাসনগর, তারপরে রয়েছে রামরাজাতলা। 20 মিনিটের মতো সময় লাগবে, পৌঁছে যাব একদম সাঁতরাগাছি স্টেশনে। এর আগের ট্রিপে আমি গিয়েছিলাম নর্থ বেঙ্গলে, একদম একটা অফবিট জায়গা, ঝান্ডি বলে একটা জায়গা ছিল, খুব সুন্দর জায়গা। ওখান থেকে আসার পরে শারীরিক অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, রিপেয়ার করতে আমার 1 সপ্তাহের মতো সময় লেগেছে। সেই জন্য ঠিক করলাম যতই পাহাড় ডাকুক, আর পাহাড়ে এখন মোটামুটি বেশ কিছুদিন নয়, সেই জন্য আজকে হাওয়া বদলের জন্য আজকে চললাম সমুদ্র সৈকতে। এখান থেকে এবার আমাকে পরের ট্রেন ধরতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছে, মোবাইলের অ্যাপে চেক করছিলাম 9:33 টাইম আছে। শালিমার থেকে ছেড়ে আসে ট্রেনটা। ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মেই। আর আজকে আমি যাচ্ছি সেকেন্ড সিটিংয়ে করে। সেকেন্ড সিটিংয়ের প্রাইস পড়েছে 120 টাকা করে। এই ট্রেনের জেনারেলের যে সিটগুলো একদম ট্রেনের শেষ ভাগে দিয়েছে। ট্রেনের কোচ পজিশন আগে থেকেই দিয়ে দিয়েছে। আমার সিট পড়েছে D11 কোচে, একদম পুরো জানালার ধারে সিট পেয়ে গেছি। আর যেহেতু এখন কুম্ভমেলা চলছে, সেই জন্য ট্রেনের সিট পেতে সেরকম কোনো ঝামেলা হয়নি। কালকে টিকিট কেটেছিলাম, কনফার্ম হয়ে গেছে কালকে তৎক্ষণাৎ। আর আমার সাথে এই ট্রিপে আছে অমিত দা। আগের ট্রিপে হয়তো আপনারা হয়তো অনেকে হয়তো দেখেছেন, আজকে অনেকেই থাম্বনেল দেখে হয়তো আন্দাজ করতে পারছেন যে কোন জায়গায় আজকে যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি সেটা তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো, কিন্তু আজকে জার্নিটা একটু আলাদা রকম হতে চলেছে। আজকে এক্সপিরিয়েন্স করব একটু আলাদা রকম প্রকৃতি। আজকে চেঞ্জ হবে মুখের স্বাদ, হাওয়া বদল। আজকের ওয়েদার ভীষণ রোমান্টিক, যদিও ফগে ওয়েদার নেই, কিন্তু আকাশ একদম পুরো মেঘলা। আর তার সাথে ট্রেন পুরো ঝড়ের গতিতে ছুটে চলেছে। আজকে আমার গন্তব্যের মাঝে 5 জায়গায় এই ট্রেনের হল্ট আছে। সাঁতরাগাছি থেকে ছাড়ার পরে একদম সোজা গিয়ে দাঁড়াবে খড়গপুর, তারপর বেলদা, দান্তন, জলেশ্বর, তারপর বাস্তা বলে একটা জায়গা আছে, বাস্তা, তারপর আমার গন্তব্য। আজকের এই পুরীগামী ধৌলি এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে। সেকেন্ড সিটিং কোচে টিকিট না পেলেও জেনারেলে করে এই জার্নি করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে খরচটা পড়ে একটু কম, কিন্তু কষ্টটা একটু বেশি। কিছুক্ষণের মধ্যে কোলাঘাট রেল ব্রিজ পার করে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ওয়েদার, মুহূর্ত, প্রকৃতি। রেলের 1 কাপ আধা মিষ্টি আধা জল মেশানো চা হাতে নিয়ে কিছুটা সময় কাটিয়ে প্রথমে পৌঁছালাম খড়গপুর জংশনে। বেশ কিছুক্ষণ হল্ট করে আবারও ট্রেন রওনা হলো আমার গন্তব্যের দিকে। এখন শহরের টাচ থেকে অনেক দূরে, চারিদিকে ফাঁকা গ্রামের মাঠ, পেছনের দিকে ছুটে চলেছে রেল রাস্তা। পুরনো স্মৃতিগুলো ছেড়ে এগিয়ে চলেছে এখন বর্তমানের দিকে। মোবাইলের স্পিডোমিটার বলছে ট্রেনের গতি ধরেছে 124 থেকে 125 কিলোমিটার পার ঘন্টা। শেষ পথটা গেটের সামনে দাঁড়িয়েই যখন গন্তব্যে গিয়ে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা বলছে ঘড়িতে 1টা বেজে 22 মিনিট। এখন ঘড়ির কাঁটা বলছে 1টা বেজে 22 মিনিট। আর টোটাল 223 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন পৌঁছালাম আমি আমার গন্তব্যে। এটা হচ্ছে বালাসোর রেলওয়ে স্টেশন, অনেকে বলে বালেশ্বর, নাম যদিও এখন চেঞ্জ হয়ে গেছে। জার্নি শুরু করার আগে বলছিলাম যে হাওয়া বদল করতে এসেছি, এখানে এসে হাওয়া এতটাই বদল হয়ে গেছে। এখন এই বালাসোরের টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এই জ্যাকেট পরে তো যাওয়াই যাবে না। আজকে আমি যেই জায়গাতে যাব সেটা আপনাদেরকে বলেই দিই। এত দূর যখন চলে এসেছি, এরপরে যদি না বলি না, তাহলে আপনারাই হয়তো কমেন্টে ঠুসে ঠুসে হয়তো গালি টাল দেবেন। তো আজকে আমি যাচ্ছি বাগদাতে, কিন্তু বাগদার যেই জায়গায় আজকে যাচ্ছি পুরোপুরি একদম নতুন জায়গা, নতুন থাকার বাসস্থান। মানে পুরনো সেই বাগদাকে আজকে নতুনভাবে চিনব। তো চলুন এখন স্টেশনের বাইরে বেরোনো যাক। ওখানে খুব সম্ভব হয়তো আমাদের
অটো ড্রাইভার দাদা ওয়েট করছে আমাদের জন্য। এখানে আসলে হালকা পাতলা একটা জামা নিয়ে আসবেন, শার্ট কিংবা টি শার্ট। তো ওই যে দূরে আমাদের অটো দাদা দাঁড়িয়ে আছে। বাগদা আমার এটা নিয়ে 3বার, প্রত্যেকবার চেষ্টা থাকে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার। প্রতিবারের মতো স্টেশন থেকে অটো নিয়ে রওনা হলেও যাওয়ার রাস্তা আজকে একদম আলাদা। আর এখান থেকে হয়তো শুরু হলো বাগদাকে নতুন করে চেনার গল্প। আজকে পুরো একটা নতুন জায়গা দিয়ে যাচ্ছি, মানে আগের বারে বাগদা আমি যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম মেন রোড দিয়ে, এটা গ্রামের ভেতরের রাস্তা। এইরকম মাঠ ঘাট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ এখানের। ওয়েদার একদমই খুবই শান্ত। পালাশো রেলওয়ে স্টেশন থেকে বাগদা পর্যন্ত টোটাল ডিস্টেন্স 31.9 কিলোমিটার অ্যাপ্রক্স দেখাচ্ছে, গুগল সার্চ করছিলাম, যেটার পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর আমাদের যেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই দাদা হচ্ছে 700 টাকা করে নেয় স্টেশন থেকে, মানে বাগদা যেই ক্যাম্পে যাচ্ছি সেই ক্যাম্পে নিয়ে যাওয়া, এবং ক্যাম্প থেকে যদি স্টেশনে আসতে হয় 700 টাকা করে নেয়। এই দাদার নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, এখন ডেসক্রিপশনও দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে আগে থেকে কন্ট্যাক্ট করে দাদাকে ফোন করে দিতে পারেন, স্টেশনে আনতে চলে আসবে। আর তাছাড়া যদি ক্যাম্পে ফোন করে দেন তাহলে ক্যাম্প থেকেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো আমরা ক্যাম্পে জানিয়ে দিয়েছিলাম আগের দিন, সেই জন্য ক্যাম্প থেকেই পাঠিয়ে দিয়েছিল। তবে এই রাস্তায় আমরা যেখানে পৌঁছবো তাতে সময়টা একটু বেশি লাগলেও লাগতে পারে, তবে বোরিং হব না এটা গ্যারান্টি। কারণ আমি আগাগোড়াই নেচারকে বড্ড ভালোবাসি, সেটা পাহাড়ের জঙ্গল হোক কিংবা সমতলের কোনো গ্রাম। ব্যস্ত জীবন ছেড়ে এটাই তো আসল সময় প্রকৃতির সাথে পরিচয় করার, দূষণ থেকে মুক্ত নিঃশ্বাসের জগতে শরীরকে রিলিফ দেওয়ার। এই ট্রিপটা আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট বাসে করতে পারেন। যে কোনো পুরীগামী বাস ধরুন এবং নেমে পড়ুন হলদিবোদা বাইপাসের এই জায়গাতে। তারপর এখান থেকে অটোতে করে পৌঁছে যান বাগদাতে। যদি কমপক্ষে 4 জন আসেন তাহলে বলবো 4 হুইলার সব থেকে বেস্ট, সেটা স্টেশন থেকে হোক কিংবা এই হলদিপোতা বাইপাস থেকে। খরচটা হয়তো একটু বেশি পড়বে, কিন্তু ঝাঁকুনি হবে অনেকটা কম। অবশেষে দূর থেকে দেখা মিলল ঝাউবনের। এখন সমুদ্রের সামনাসামনি এসে পড়েছি। চওড়া রাস্তা ছেড়ে ডান দিকে মেঠো রাস্তা ধরে অল্প এগোতেই হাজির হলাম আজকে যে রিসোর্টে আমরা রাত কাটাবো তার দোরগোড়ায়। সময় কিন্তু প্রচণ্ড এগিয়েছে, 3:17 বেজে গেছে এখন, বুঝতেই পারছেন, খিদেও পেয়েছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো এই হচ্ছে এই আইকন অফ দ্য সি বিচ ক্যাম্পের অনার চন্দনদা। চন্দনদার বয়স দেখে কেউ হচ্ছে ঘাবড়ে যাবেন না, একদম ইয়াং বয়স, একদম পুরো ফ্রেন্ডলি। এখানে আসার আগে আমি ফোনে কথা বলেছিলাম কিন্তু ছবি দেখিনি, এখানে এসে দেখে প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম। এই ক্যাম্পে আসার আগে আমি এই জায়গার ছবি দেখেছিলাম, মানে রাতের সময় না জায়গাটা পুরো মায়াবী লাগে। আর কত সুন্দর দেখছেন, এখানে এন্ট্রি গেটগুলো এরকম ফুল দিয়ে সাজিয়েছে, মানে একদমই একটা নতুন একটা ভার্জিন ক্যাম্প। এর আগে এই ক্যাম্পের ভিডিও আপনারা হয়তো দেখেছেন কিন্তু খুব কম দেখেছেন, খুব কম মানুষ আছে যে এই জায়গাটা হচ্ছে জানে। আর এখানে আপনারা ডুবলাগড়ি বলুন কিংবা বাগদা বিচ বলুন, দুটোই কিন্তু একই বিচ। আর ভেতরে এন্ট্রির সাথে সাথে ভেতরের লোকটা দেখুন, ওয়াও, জায়গাটা সত্যি সামনে থেকে যদি না আসতাম না তাহলে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গাটা। প্রথমে যেটা দেখলাম ওটা ছিল আসলে ফিশ ট্যাঙ্ক, ওটাকে আমি সুইমিং পুল বলে দিয়েছিলাম। আসল যে সুইমিং পুল যেখানে স্নানের ব্যবস্থা আছে সেটা হচ্ছে এইটা, একদম পরিষ্কার চকচকে জল। এই জায়গাটা খুব সম্ভব আমি ছবিতে আমি দেখেছিলাম। এই যে বসার জন্য সিস্টেম করা আছে দেখছেন, এখানে ছাতাও আছে, মানে এখানে স্নান করতেও পারবেন প্লাস এই জায়গাতে বসে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা। ব্যাগ রাখি, তারপর ফ্রেশ হই, তারপর সব দেখাচ্ছি। একদম ঢোকার মুখে যে ফিশ ট্যাঙ্ক আছে না, এখানে প্রচুর কালার কম্বিনেশনের প্রচুর মাছ আছে। একটা মাছের নামও আমি জানি না, কি কই এটা? জাপানিজ কই বলছে, লালগুলো না? এই কিছুক্ষণ আগে দানা খাওয়াচ্ছিল, আপনাদেরকে ভিডিওতে দিচ্ছি, দেখতে পাবেন। না এত সুন্দর মানে পরিবেশ এখানের। চলুন এখন রুম ট্যুরটা করিয়ে দিই, এসব তো দেখানোর জন্য অনেক সময় আছে আমাদের হাতে, পরে সব কিছু দেখাবো। রুমের ভেতরটা খালি দেখুন, একটা বড় সাইজের খাট দেখতে পাচ্ছেন, আর এখানে 3টে বালিশ দেওয়া আছে। 3টে মানুষ তো ইজিলি এখানে ঘুমোতে পারবে। আর এখানে আগে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, যদিও জানি না যে এই বাগদার গরমে এটা লাগবে কিনা, তবু একটা ভালো অপশন, রাতে ঠান্ডা লাগলে ইউজ করতে পারবো। আর এখানে টাওয়াল দেওয়া আছে, আমরা যেহেতু দুজন এসেছি, 2টো শ্যাম্পু, 2টো হচ্ছে হেয়ার অয়েল, তার সাথে সাবানও দিয়েছে একটা। আর সাবানটা অন্য ক্যাম্পের থেকে একটু বড় দিয়েছে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন, এখানে আছে ড্রেসিং টেবিল, আলমারি সিস্টেম আছে, লক করা আছে, এটা 2টো তাক আছে। নিচে এখানে একটা কম্বল রাখা আছে আগে থেকে, মানে লাগলে এখান থেকেও বার করা যাবে। এখানে আসতে এতটা লেট করে দিয়েছি, ভেবেছিলাম হয়তো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হয়তো পাবো না আজকে। এটা কি আছে দাদা? আচ্ছা, থামস আপ, হাতেও জল, তার সাথে জলের শব্দ। ড্রিঙ্কের মধ্যে একটা টক টক ঝালঝাল ব্যাপার একটা আছে, দারুণ মোমেন্ট। এখানে দেখুন একটা পর্দা দেওয়া আছে, এখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, আলাদা করে অপশন। আর এখানে মিররটা দেখুন, একদম একটা ইউনিক জিনিস। তার সাথে হচ্ছে অ্যাটাচ বেসিনও আছে, এখানে বাথরুম আছে।
এখানে দেখুন একটা ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর তার সাথে উপরে এখানে দেখুন এখানে গিজারও লাগানো আছে, আর তার সাথে শাওয়ার আছে। এই হচ্ছে জলের নল। একদিনের জন্য থাকার জন্য যতটা জিনিস মানে প্রয়োজন তার পুরোটাই এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর নিচে মেঝেটা দেখছেন টাইল দেওয়া নয়, কিন্তু এরকম কার্পেট বেছানো আছে। এখানে যে ওয়াল ফ্যান দেওয়া আছে না, এটা কিন্তু টোটালি রিমোট দ্বারা অপারেট করা হয়। একটা জাস্ট প্রেস, পাখা চলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন, আবার প্রেস করে দিন, পাওয়ার বাটন, বন্ধ হয়ে গেল। এখানে একটা চার্জিংয়ের বোর্ড আছে, এখানে একটা আছে, আর একটা এখানে আছে, 3টে কানেকশন আছে চার্জ করার জন্য। এখন ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:33। স্নান করে ফ্রেশ হতে বিকেল হয়ে গেছে। তো এখন আমাদের লাঞ্চ করতে হবে। পেটের মধ্যে ইঁদুর সুচো হুড়োহুড়ি ফেলে দিয়েছে। বাড়িতে থাকলে 2টোর সময় খাওয়া হয়, কিন্তু এই ট্রাভেলের চক্করে না খাওয়া দাওয়ার টাইম টেবিল একদম পুরো উড়ে গেছে। চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর আমাদের রুমেরই পাশে এই সুইমিং পুলের পাশে দেখছেন এই যে লম্বা হলটা, এটা হচ্ছে ডাইনিং হল। এখনের এই সময় গ্রামের মানুষজন খাওয়া দাওয়া করে একটা মাস্ত ঘুম মেরে এখন সব বাইরে সব ঘুরতে বেরিয়েছে। আর এই দেখুন ডাইনিং হলটা ফুললি এসি, তার সাথে কত সুন্দর দেখছেন সব লাইট দিয়ে সব ডেকোরেট করা। এখানে টিভি চলছে, বললাম যে সাউন্ডটাকে একটু মিউট করে দিতে, কপিরাইটের ইস্যু আসবে। কথা বেশি না বাড়িয়ে ভুড়ি ভোজের সময় এখন খাওয়া দাওয়াটা করে নিই। তারপর এখানে যে মেন আকর্ষণ, যার জন্য মানুষ এখানে ছুটে আসে দূর থেকে, সেটা হচ্ছে বাগদা সি বিচ। ভাবছি খাওয়া দাওয়া করে যাব, কারণ রেস্ট নেবার তার সময় নেই। এরপর রেস্ট নিলে একদম সোজা অন্ধকার হয়ে যাবে। এই অবেলায় খেতে বসে না খাবারের আইটেম দেখে মাথা ঘুরে যাচ্ছে। এক তো বেলা হয়েছে, তার উপরে এতগুলো আইটেম খাবো কীভাবে সেটা ভাবছি। ক্রাব মশলা, আর পাশে এখানে রয়েছে চিংড়ি মশলা। এই যে ক্রাব মশলা নিয়েছি, এটা সিঙ্গেল এক পিসের দাম 150 টাকা আছে। চিংড়ি মশলা এক প্লেটের দাম নিচ্ছে 300 টাকা। এই দুটো হচ্ছে অ্যাডিশনাল। বাকি যে আইটেমগুলো আছে না, এগুলো সব পড়ছে আমাদের প্যাকেজের মধ্যে। কী কী আছে আপনাদের দেখাচ্ছি। সবার প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে ভোলা মাছ, এটা পোস্ত দিয়ে আলু ভাজা কিউব কিউব করে। এটা হচ্ছে মুগের ডাল, এখানে আলু ফুলকপি দিয়ে একটা সবজি, এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে। এই দুটোতে অ্যাডিশনাল বললাম। এখানে চাটনি আছে, আর হচ্ছে রাইস, তার সাথে স্যালাড, আর এখানে হচ্ছে রয়েছে পাঁপড়। প্রথমে ডাল দিয়ে শুরু করব অবশ্যই, ডাল আলু ভাজা, এটা হচ্ছে আমার ফেভারিট। আর এখানে খেতে খেতে কিন্তু আপনারা দুটো জিনিস এখানে উপভোগ করতে পারবেন। বাম দিকে এইদিকে ফিশ ট্যাঙ্ক আছে, আর ডান দিকে এইদিকে মুখ করলে এদিকে সুইমিং পুল দেখতে পাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে ডাইনিং হলটা না পুরোপুরি কাঁচ দিয়ে মানে তৈরি, তো সাইডে সব কাঁচের জানালা, যার জন্য পুরো বাইরের পুরো দৃশ্যটা ভেতর থেকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে সামুদ্রিক ভোলা। ভোলা মাছের স্বাদটা কিন্তু সত্যি ভালো। আমি তো এই ডাল আলু ভাজা আর ভোলা মাছ ভাজা একে দিয়ে খেয়ে নেবো। সবগুলো খাবার অল্প অল্প করে ট্রাই করে নিচ্ছি, কারণ একটা একটা করে রিভিউ দিতে গেলে অনেক সময় লেগে যাবে অনেক। এই যে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে না, এটা কিন্তু পাল্টে পাল্টে দেওয়া হয়। একদিন চিংড়ি মাছের মালাইকারি, তারপর আরেকদিন বললো নাকি পম্পেট দেওয়া হয়। তো যারা দুদিন এখানে থাকছেন তাদের জন্য ভালো অপশন। খেতে খেতে আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যেটা আপনার এবং আমার কাজে না আসলেও বেশ কিছু মানুষ আছে যাদের কাজে আসতে পারে, বিশেষ করে যারা নৈশভোজে একটু শৌখিন। এই ডাইনিং হলের নিচেই তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড এসি বিয়ার বার। এটা পুরো বাগদা জুড়ে আর কোথাও নেই। এছাড়া এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যদিও জিওতে নেটওয়ার্ক ফুল, কিন্তু এখানে 4G ধরছে। 5G নেটওয়ার্ক কখনো আসছে এবং কখনো চলে যাচ্ছে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের ঘড়ি কাটা বলছে 5:30টার ঘর ছুঁয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন কেমন সন্ধে হয়ে আসছে। আসলে শীতের সময় না, এখন খুব তাড়াতাড়ি সন্ধে নামে। একবার বিকেল হয়ে গেলে কোথা দিয়ে যে অন্ধকার নেমে আসবে না সেটা আর বোঝা যাবে না। আর এরকম সুইমিং পুলের দেখুন পাশেই, এরকম ডাইনিং প্লেসের পাশে এরকম হাত ধোয়ার জন্য বেসিন আছে, তার সাথে বড় বেশ আয়না। তো এখন আর বেশি সময় নষ্ট না করে চলুন এখন সোজা বিচের দিকে এগোই। এই ক্যাম্প থেকে বাগদা বিচের ডিস্টেন্স খুব বেশি নয়, তো ওইদিকে এখন যাচ্ছি, দেখি বাগদা বিচ বিকেলের সময় ওখানের ভিউ কেমন। রিসোর্ট থেকে বেরিয়েই ডান দিকের এই সোজা রাস্তা। ক্যাম্প থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটা দিলেই না এরকম ঝাউয়ের বন দেখতে পাবেন, যার মাঝখান থেকে এরকম বালির রাস্তা চলে গেছে একদম বিচের দিকে। আর দূর থেকে সমুদ্রের একটা গর্জন ভেসে আসছে। মানে যেমন একটা গরম আছে না এখানে আমাদের কলকাতার থেকে, তেমনি এখানে হাওয়া বাতাস প্রচণ্ড, বেশ ভালো লাগছে বিকেলের এই সময়টায়। আমি আসতে একটু লেট করে দিয়েছি এখানে, তাই এখানে অন্ধকার অন্ধকার দেখছেন এখন ছেয়ে গেছে। আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্রের বিচ, একদমই সামনে। একদম একটা নিরিবিলি জায়গা। বিকেলের সময় সমুদ্রে এখন ভাটার সময়, এখন এলে কিন্তু জল দেখতে পাবেন না, জল এখন অনেক দূরে। যদি পায়ে হেঁটে ভালোভাবে যদি সময় কাটাতে চান, তাহলে বিকেলের এই যে সময়, এর থেকে ভালো সময় কিন্তু আর পাওয়া যাবে না। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে জোয়ার থাকে, জল প্রায় অনেকটাই সামনে উঠে যায়, যে ভেজা দেখতে পাচ্ছি ওপরে। আর তার সাথে ওপরে পুরো পাড় বরাবর এখানে সাদা বালির বীজ দেখতে পাবেন, যেটা অন্য জায়গায় গেলে পাওয়া যায় না। আজকাল তো দীঘা পুরী মানে প্রচণ্ড ভিড়ের জন্য না মানুষ ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করছে। এমন অনেক ফ্যামিলি আছে যারা এখন নিরিবিলি জায়গা পছন্দ করে, তো তাদের জন্য এই বাগদার এই বিচ একদম উপযুক্ত। আর এখানে বিচের মধ্যে কত ঝিনুক দেখুন, এখানে মানে প্রচুর ঝিনুক, এত ঝিনুক মানে আশা করি অন্য কোনো বিচে গেলে এখনের দিনে দেখতে পাওয়া যায় না। এগুলো হচ্ছে সামুদ্রিক শঙ্খ। অনেক মেয়েদের মনেই প্রশ্ন থাকতে পারে, এই জায়গা তাদের জন্য আদৌ সেফ কিনা।
এর উত্তরে আমি যে 1 ঘন্টার মতো রাতের অন্ধকার নামা পর্যন্ত এই বিচে সময় কাটিয়েছি। এইটুকু সময়ের মধ্যে অনেক কাপল গ্রুপকে এদিক ওইদিক ঘোরাফেরা করতে দেখেছি। তাদের মধ্যে কোনোটা ছিল আমাদেরই রিসোর্টের, আবার কোনোটা আশেপাশের কোনো ক্যাম্পের। তবুও আমার মতামত বলছি, সন্ধ্যে 7টার পর এই বিচে না যাওয়াই বেটার। প্রথমত, রাত্রে কী এমন কাজ থাকতে পারে? দ্বিতীয়ত, রাতের জায়গাটা একদম নিরিবিলি হওয়ায় না যাওয়াই ভালো। মানুষের ভয় নেই ঠিকই, কিন্তু ঝাউয়ের জঙ্গলে সামুদ্রিক সাপ থাকাটাও আশ্চর্যজনক নয়। বিচ পর্ব শেষ করে যখন ঝাউয়ের রাস্তা ধরে রিসোর্টে ফিরলাম, দেখতে পেলাম রিসোর্টের মূল দ্বার থেকে ভেতরের পুরো রিসোর্ট, প্রত্যেকটা রুম, ডাইনিং, ফিশ ট্যাঙ্ক, সুইমিং পুল, ডান্সিং জোন, কিচেন, প্রত্যেকটা বসার জায়গা এত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, যার বর্ণনা এক কথায় অসাধারণ। এখন ঘড়ি কাঁটা বলছে 6:41। এখন চলে আসছে সন্ধেবেলার চা এবং স্ন্যাক্স। দুধ চা, কিসের পকোড়া? পেঁয়াজের পকোড়া। চায়ের কোনো জবাব নেই, খুব সুন্দর বানিয়েছে চাটা। এরকম টেস্ট বাড়িতে হয় না, বেশি বলা যাবে না, আবার বাড়িতে বউ দেখলে রাগ করবে। একটু ঝাল ঝাল, লঙ্কার মাত্রাটা একটু বেশি পড়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছে। এইরকম গ্রাম্য পরিবেশে উইকেন্ডে ছুটি কাটাতে আমরা কেন আসি? এইরকম খাওয়া দাওয়া, মানে 1-2 দিন সংসার থেকে পুরো একদম রেহাই, না রান্নার ঝামেলা, খালি সারাদিন খাও খাও খাও, প্যাকেজের টাকা পে করে দাও, সারাদিন খালি খাওয়া আর খাওয়া। তো আমাদের যে প্যাকেজ, বেসিক্যালি এটা সকাল 10:30-11টা থেকে শুরু হয়, যখন হচ্ছে চেক ইনের সময়। আমাদের দুপুর থেকে শুরু হলেও না, যতগুলো মানে আইটেম থাকে প্যাকেজে সবগুলোই কিন্তু আমরা নিচ্ছি, মানে যতটা সম্ভব অল্প অল্প করে খাচ্ছি। চা স্ন্যাক্সের সাথে 2 বোতল জল দিয়েছে, পুরো শিল প্যাক আছে, পিওর বিসলেরি। এই বিসলেরি বোতল নিয়ে না বাজারে এখন প্রচণ্ড ডুপ্লিসিটি চলছে। তবে জল যাই হোক, খাবার দাবারে কম্প্রোমাইজ কোনো বাঙালি আশা করি করে না। চা পর্ব শেষ হতেই খবর পেলাম বাইরে বনফায়ার এবং বারবিকিউ রেডি হচ্ছে। খাওয়ার আগে মেকিং প্রসেস দেখা বেশ ইন্টারেস্টিং। কাজেই ক্যামেরা হাতে আগুন জ্বালানো থেকে লাল আঁচে ধীরে ধীরে ঝলসানো বিভিন্ন প্রকার বারবিকিউ তৈরি দেখছিলাম। এখনের ঘড়িতে সময় রাত্রি 8টা। এখন আমাদেরকে দিয়েছে বারবিকিউয়ের পুরো ভান্ডার। ভান্ডার কেন বলছি, এগুলো প্যাকেজের বাইরে, প্যাকেজের মধ্যে নয়। এটা হচ্ছে চিকেন বারবিকিউ আছে, এটা হচ্ছে 250 গ্রাম আছে। আপনারা যদি নিতে চান তাহলে কেজিতে 600 টাকা করে পে করবেন, 15 পিসের মতো হবে বলছে। খুব সুন্দর কিন্তু কালারটা দেখতে লাগছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পমফ্রেট বারবিকিউ, একটা বড় পিস 300 টাকা। চিংড়ি বারবিকিউ 4টে স্টিকের দাম 300 টাকা করে। এটা কিন্তু হেলদি খাবার, এর মধ্যে বেশি কিছু মশলা নেই, জাস্ট ওপরে হালকা করে একটা লেয়ার মাখিয়ে এটাকে ফ্রাই করেছে। সাথে দিয়েছে কাসুন্দি, কাঁচা পেঁয়াজ। উপরের যে খসা থাকে না একটা মোটা, তাকে ছাড়িয়ে এইভাবে স্টিক দিয়ে লাগিয়েছে যাতে না এটা বেঁকে যায়, দেখতেও ভালো দেখায়, তার সাথে খেতেও সুবিধা হয়। প্রত্যেকটা জিনিসের সাথে আলাদা আলাদা করে কাসুন্দি দিয়েছে, তার সাথে পেঁয়াজ দিয়েছে। এগুলো অপশনাল, আপনারা নাও নিতে পারেন। তবুও বলবো 1-2 দিনের ছুটিতে একটু আলাদা রকমভাবে যদি কাটাতে চান না, সন্ধ্যের যে আমেজটা সেটা কিন্তু পাল্টে যায়। চেষ্টা করবেন যে অল্প অল্প নেবার, এরকম নেই যে এখানে বেশি নিতে হবে, না নিলেও কোনো সমস্যা নেই। আর এখানে খাওয়ার জন্য ব্যবস্থা অনেক জায়গায় আছে, যেখানে বলবেন সেখানে কিন্তু আপনাদেরকে এরকম ধরে দেবে, সাজিয়ে দেবে। জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোর আনন্দ ভাগ করা যায় না। এই সময় এত সুন্দর ওয়েদার না, এখানে দোলায় দোল খাচ্ছি, তার সাথে এরকম সুন্দর পরিবেশ, কত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে, এখানে ঠান্ডার লেস্ট এতটুকুও নেই। গরমের ওপরও না এরকম বাতাস খাওয়া রাত্রের সময়টায় পুরো মাহলটাই পুরো পাল্টে যায়। আর সন্ধ্যেবেলা যখন থেকে আমরা ক্যাম্পে আসছি, এই ক্যাম্পের যে মায়াবী আলো না, তাতে পুরো ক্যাম্পটা এত সুন্দর সেজে উঠেছে, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। আর এত বড় লাক্সারি ক্যাম্প বাগদার মধ্যে আমি প্রথমবার দেখছি। আপনারা বাকি কমেন্ট করে জানাবেন আপনারা দেখেছেন কিনা এর আগে। এই জায়গায় এসেছি না আজকে, এতটুকুও কিন্তু মনের মধ্যে কোনো দ্বিধাবোধ হচ্ছে না যে কেন এখানে আসলাম, কিসের জন্য আসলাম, কি পেলাম, কি খেলাম, কিভাবে থাকলাম। এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। কালকে সকালে আমরা আবার এখান থেকে বেরোবো, এখানে আশেপাশে কী কী দেখার জায়গা আছে সেগুলো ঘুরে দেখবো একদম আমাদের নিজেদের মতো করে। তার সাথে এখানে সমুদ্রের যে সকালে যে জোয়ার যে ভিউ, সকালে সেই জোয়ারের ভিউটাও আপনাদেরকে দেখাবো। বিকেলের সময় সন্ধে হয়ে গিয়েছিল, ওখানে কিছু দেখাতে পারিনি। আর রাত্রেবেলা সন্ধ্যেবেলা থেকে সত্যি কথা বলছি, খাই খাই করে করে না শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে, মানে জাস্ট 30 মিনিট যদি এইভাবে দোল খাই না, এত পরিমাণে ঘুম ধরে যাবে না, সেই সকালে হয়তো ঘুম ভাঙবে। এখন ঘড়ির কাঁটা বলছে রাত্রি 11:57। এখন আমরা রাতে ডিনার করছি। আসলে এটা আমাদেরকে দিয়ে দিয়েছিল রাত্রি 10:30টার আশেপাশে। আমরা একটু কাজ করেছিলাম, এই যে এখানে অমিতা বসে আছে, মানে হুঁশ নেই যে খাবার এখানে ঠান্ডা হচ্ছে। রাতে আমরা নিয়েছিলাম রুটি, 3টে করে রুটি দিয়েছে, কষা মাংস আছে পোস্ত দিয়ে, আলু ভাজা, তার সাথে এখানে স্যালাড, 4-5 পিস মাংস আছে।
মাংসের ঝোলটা ভালো লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কি, এটাই সমস্যা। রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে, এইগুলো এখন কাপড় হয়ে গেছে, কাপড়। আর এখানে আরও গেস্ট আছে, তারা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তাড়াতাড়ি, সেই জন্য আমরা বললাম রুমের মধ্যেই দিয়ে দাও, আমাদের যখন সময় হবে তখন আমরা খেয়ে নেবো। তাহলে আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। রাতে কিভাবে ঘুমিয়েছিলাম সেটা মনে নেই। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোলেও যখন ঘুম ভেঙেছে তখন দেখলাম ডোরগোড়ায় চা বিস্কিট ওয়েলকাম জানাচ্ছে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। বাগদাতে এটা হচ্ছে আমার প্রথম সকাল। আজকের সকালের ওয়েদারটা কিন্তু খুবই মনোরম, খুবই ঠান্ডা ওয়েদার বলবো না একদম, কারণ বাগদাতে ঠান্ডা একদম নেই আর গরমও নেই সকালের এই সময়। আর এক কাপ হাতে চা এখন সুইমিং পুলের পাশে, সকাল সকাল চা দিয়ে গেছে রুম থেকে আমরা বেরোতেই। এখানে চায়ের টেস্ট ভালো, কালকে রাতের চাটা সব থেকে বেশি ভালো ছিল। এই বাগদাতে আমি আজ পর্যন্ত যতবার ঘুরতে এসেছি কোনোবারই না সকালের যে সানরাইজটা সমুদ্র থেকে একদমই দেখা হয় না। অনেক রাত করে ঘুমিয়েছি কালকে, ব্যাস এমন ঘুম ধরেছে একদম এক ঘুমে সকাল 8টা। এখন ঘড়ির কাঁটায় এখন 8:18। এখন যাচ্ছি বিচের দিকে, দেখি কি দেখতে পাই ওখানে। একটু বেলাতেই হোক রিসোর্ট থেকে বেরিয়ে আবারও রওনা হলাম ঝাউয়ের রাস্তা ধরে বিচের দিকে। সাদাবালির বিচে পা পড়তেই ওয়েলকাম জানালো দুটি বড় এবং একটি ছোট্ট কুকুরছানা। ওদের ওয়েলকাম মানে একটু আদর আর একটু খাবার। ভোর হয়েছে, দৌড় খুলেছি, তার সাথে সূর্যি মামা একদম চলে গেছে পাটে, আর তার সাথে চলে গেছে এখানে যে মাছ ধরার যে মানুষজন। ভেবেছিলাম সকালে এই সময় আসলে মাছ ধরাটা দেখতে পাবো, ওটা একটা আকর্ষণ নতুন, কিন্তু তার জন্য অনেকটা আগে আসতে হয়। জাল পড়ে আছে দেখা যাচ্ছে দূরে, কেউ নেই এখন, খালি যে ট্রলারগুলো নৌকোগুলো ওগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু সকালবেলার এই যে পাগল করা ভিউ, এটা কিন্তু একদম মন কাড়বেই কাড়বে। এই দেখুন জল কত সামনে, কালকে দেখিয়েছিলাম জল অনেক দূরে চলে গেছে আর সমুদ্রের ঢেউ একদমই ছিল না। আজকের এই সময় সমুদ্রের ঢেউ দেখুন কত, আর জল একদম সামনে চলে এসেছে। শীতের সিজনে পাহাড় ছেড়ে সমুদ্রের এইরকম গ্রাম্য পরিবেশে এসে না খাওয়া বদল করতে দারুণ লাগে। সকালের এই যে মুহূর্তটা, এটা আমাদের গ্রামে যারা আমরা থাকি কলকাতার আশেপাশে আমরা কিন্তু কেউ পাই না কোনো দিন। আর দীঘা, পুরী এগুলো এখন এত ভিড় হয়ে গেছে, এই ফিলটা কিন্তু পাওয়া যায় না ওখানে। সকালের এই মেজাজে স্নান করার ইচ্ছে থাকলেও উপায় নেই, একটাই কারণ অসুস্থ শরীর। কিন্তু সমুদ্রের ঢেউ, তীব্র হাওয়া এবং ঝাউবনকে নিয়ে কিছু ফটোগ্রাফি তো বানতা হ্যায়। সমুদ্রের জলে পা ভিজিয়ে কয়েকটা রিল ভিডিও বানালে এখন বেশ কিছুদিন ইনস্টা, ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কন্টেন্টের অভাব থাকবে না। বাগদা এমন একটা জায়গা, এখানে আসলে কোন জায়গা দিয়ে সময় কেটে যাবে কিন্তু বোঝা যায় না। আর বিশেষ করে সি বিচে গেলে ওখানে তো ফটোগ্রাফি করতে করতে কোথা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কেটে যাবে। সকালে যে বেরিয়েছিলাম 8টার সময়, একদম এখানে এসে ঢুকেছি 10:30টার সময়, এখন ঘড়িতে এখন 10:30 বাজে। আর কত ফটোগ্রাফি করেছি খালি দেখুন, মানে গ্যালারি পুরো ভর্তি করে ফেলেছি। কম করে 150 ফটো তো হবেই। এখন সোজা এসে বসে পড়েছি সকালের খাবারের টেবিলে, কারণ এখানে 10:30, 10টার আশপাশে সকালের খাবার দিয়ে দেওয়া হয়। আরও কিছু জিনিস আছে দেখানোর বাকি, সেগুলো তো দেখাতে হবে না। আর সকালের খাবারে এখানে দিচ্ছে লুচি আছে, 3টে দিয়েছে, চাইলে আরও দেবে শেষ হয়ে গেলে। তার সাথে এখানে দিচ্ছে একটা মিষ্টি, এটা হচ্ছে কলা, আর এখানে একটা সেদ্ধ ডিম, আর এটা হচ্ছে আলুর সবজি, আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি। সকালের খাওয়া দাওয়া এখানে পাল্টে পাল্টেই দেওয়া হয়, কী কী অপশান আছে সেটা আমি জানি না, আমরা একদিনের জন্য এসেছি, আমরা তো এটাই পাচ্ছি। সবজিটার টেস্ট অসাধারণ। যদিও আরেকটা জিনিস দেখানোর বাকি, তবু চলুন এবার রুম রেটগুলো শেয়ার করা যাক। এখন আমরা যে রুমে আছি, আমার একার খরচ পড়েছে 2000 টাকা খাওয়া দাওয়া নিয়ে। এরপর যত রুম দেখবেন এগুলো পার হেড খরচ, রুমের রেট নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর খাওয়া দাওয়া সব এর মধ্যেই ইনক্লুড। প্রথমে এই রুমটা দেখাচ্ছি, এই রুমটার নামটা কি আছে? বাম্বু কটেজ দাদা। বাম্বু কটেজ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না বাইরে থেকে এটা বাম্বু কটেজ। তার ভিতরে চলে আসো দাদা, একবার দেখে নাও। খাট প্লাস ওখানে দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল, বাঁশ দিয়ে তৈরি বলে এই জন্য ব্যাম্বু কটেজ নাম দেওয়া আছে, তাই তো? ওই জন্য দাদা, বাইরে থেকে এটা আমি কনফিউজ হয়ে গেছি। এসি আছে এখানে? এসি দাদা, এসি আছে, তোমরা 4 জন থাকতে পারো। আচ্ছা, উপরের সিলিংটা একদম পুরো আলাদা রকম, পুরো একদম ঘাসের কার্পেট যেটা হচ্ছে মেঝেতে থাকে সেটা এখানে উপরে লাগানো আছে, একদম নতুন। পাশে তো এখানে বাথরুম আছে, তো বাথরুমটা দেখানোর প্রয়োজন আছে কিনা জানি না, তবু একবার দেখিয়ে দিই। পুরো নেট এন্ড ক্লিন। আরে বাপরে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড দেখতে পাচ্ছেন, এখানে শাওয়ার টাওয়ার সবকিছু আছে, নিচে এরকম টাইল দেওয়া, পাশে এখানে মিরর, তার সাথে বেসিন, মানে যেমন বড় বেড, বাথরুমটা অনেকটা বড়। হ্যাঁ দাদা। এই রুমের প্রাইস কত আছে? আছে পার হেড 2000 টাকা আছে, যদি এসি নিন প্লাস 300 টাকা পার হেড। এরপরে যে কটেজটা দেখাবো, এটার নামটা কি? বাটারফ্লাই কটেজ। বাটারফ্লাই। এটা যে বাম্বু কটেজ দেখালাম না, তারই একদম পাশেই বাম দিকেই রয়েছে। এই দেখুন ভেতরটা, এখানেও এসি আছে, এরকম বড় সাইজের বেড, এখানেও 4টে মানুষ এখানে আরামে ঘুমোতে পারবে। পাশে এখানে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, পুরো দেওয়ালে অ্যাটাচ করা, মানে কোনো কিছু জিনিসের প্রয়োজন হলে এখানে মেনু দেখে অর্ডার করতে পারবে, তাই তো? এগুলো সব হচ্ছে প্রাইস।
তো একটা ছবি নিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের স্ক্রিনের উপরে, সব থেকে ভালো হবে। তার সাথে অ্যাটাচ বাথরুম এখানে আছে, একদম গেটের সামনে। এই হচ্ছে বাথরুমটা, সেম কোমোড, বেশ বড় সড়ে আছে, আর এখানে বেসিনটা ভেতরে আছে। উপরে রয়েছে গিজার, শাওয়ার। এই রুমের প্রাইস কত নিচ্ছ দাদা? এটাতে 800 টাকা পার হেড, প্লাস যদি এসি নাও পার হেড 300 টাকা। ফিশ ট্যাঙ্কের পাশের এই রাস্তায় এখানে একটা কটেজ আছে, এটা দেখাই চলুন। এ তো দাদা লোক চলে আসছে, আচ্ছা, গেস্ট আছে? হ্যাঁ, গেস্ট চলে আসছে জাস্ট। তো এই আছে আল্ট্রা লাক্সারি রুম আছে, কিন্তু এটা এসি ইনক্লুডিং থাকবে আপনার, কিন্তু এটা আছে 800 টাকা পার হেড, কিন্তু 10 জন মিনিমাম থাকতে পারবে, কিন্তু 18 জন ক্যাপাসিটি। 18 জন? হ্যাঁ, কিন্তু এসি ইনক্লুডিং তার মধ্যে। আচ্ছা, এখানের সবথেকে মোস্ট ইন্টারেস্টিং রুম ফুলের শয্যা রুম। নামটা কেন এমন সেটা পর্যবেক্ষণের জন্য যখন রুমে প্রবেশ করি তখনই বুঝতে পারি। আচ্ছা দাদা, এই রুমটার নাম ফুলের শয্যা রুমটা কেন দিয়েছেন? দাদা এই 1500 টাকার মধ্যে তো ভালো এভাবে মানে বাগদা তো নাই এরকম। আচ্ছা, মানে রুমের রেট কম বলে সেই জন্য? হ্যাঁ দাদা। এমনিতেও দেখলাম ওই খাটের মধ্যে মানে ফুল সাজিয়ে দিলে সত্যি ওটা মানে ফুল শয্যার রুম হয়ে যাবে। এই রুমটার নাম কি? এটা আছে তো প্রিমিয়াম রুম আছে। প্রিমিয়াম? এসি আছে নাকি? না না, নিশ্চয়ই। একটা বড় সাইজের বেড, কিন্তু এখানে 3 জন ঘুমোতে পারবে। 3টে বালিশ এখানে দেখতে পাচ্ছি। এখানে এরকম ড্রেসিং টেবিল, আর এখানে যে ওয়াল ফ্যানগুলো দেখিয়েছিলাম সব হচ্ছে রিমোট কন্ট্রোল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিমোট। আর এইদিকে রয়েছে এখানে মিরর প্লাস বেসিন, আর পাশেই এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, মানে আমরা যেটাতে ছিলাম একদম সেম একই রকম। ফিশ ট্যাঙ্কের পাশে এখানে ডাইনিং রুম আছে, একটা ডাইনিং হল বিশাল বড়। তারই পাশে এখানে একটা রুম আছে, 106 নম্বর রুমটা। সেই এই যে রুমটা, এটা হচ্ছে এসি রুম, ওপরে এসি আছে, আর এখানে দেখুন একটা এলইডি টিভি লাগানো আছে, ওয়াল ফ্যান সব কিছু সেম। বিছানাটা এইরকম, এইদিকে রয়েছে বেসিন, আয়না, আর এখানে সেম বাথরুম, এখানে উপরে গিজার আছে। এই রুমের প্রাইস কত নিচ্ছে দাদা? দাদা আছে 2000 টাকা আছে পার হেড, যদি এসি নাও প্লাস 300 টাকা। এটা 2000 টাকা কেন নিচ্ছে পার হেড? এটা কিসের জন্য না, রুমের সামনে সুইমিং পুল আছে, সবার জন্য সুইমিং পুল আছে, বাট হচ্ছে কি রুমের সামনে সুইমিং পুল আর ভিউ সম্পূর্ণ আলাদা। আচ্ছা, মানে সুইমিং পুলের সামনে যে রুমগুলো 2000 টাকা, এগুলো 2000 করে সব। এই সুইমিং পুলের পাশে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের রেট 2000 করে। আমরা এই রুমটাতে আছি, এটা আমি কালকে দেখিয়েছিলাম যখন এখানে খাচ্ছিলাম, তখন দেখিয়েছিলাম। এই যে এখানে এসি আছে, প্লাস এখানে টিভি দেখতে দেখতে খেতে পারবেন, বড় একটা এলসিডি লাগানো আছে এখানে। রুমের সামনে একটা সুইমিং পুল আছে। এখানে কতজনের ক্যাপাসিটি আছে একসাথে? কতজন? 70 জন দাদা, 70 জন। এটা হচ্ছে যে এখানের ডান্সিং জোন, তাই তো? হ্যাঁ দাদা, ডান্সিং জোন দাদা। আইকন অফ দ্য সি এর লোগো লাগানো আছে এখানে। বাগদার মধ্যে এই রিজন নাই? বাগদাতে না, সত্যি বলছি বাগদাতে আমি দেখিনি, এর আগেও এসেছি অনেকগুলো ক্যাম্পে। দুদিকে দুটো JBL এর মিউজিক সিস্টেম রাখা আছে। এখানে কি কি ফ্যাসিলিটি পাবে? এখানে গান বাজনা, কেউ যদি আসে কোনো বন্ধু গ্রুপে গান বাজানোর জন্য এদিকে রাত্রিবেলা গান বাজানো হবে, এদিকে মিটিং করতে পারো, প্লাস এদিকে তোমার রিং সেরিমনি করতে পারো, বিয়ের বাড়ি করতে পারো। এখানে একটা জিনিস শুনেছিলাম নাকি এখানে বিচের ধারে আপনারা রিসেপশনের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আছে, বিচের ধারে এই সিস্টেমই আমাদের। এটা কিন্তু ইউনিক দাদা, এটা একটা ইউনিক জিনিস। বিচ সাইডে কেউ করে না, কিন্তু আমাদের আইকন অফ দ্য সি কাছে বিচের সাইডে এই সিস্টেম আছে। আচ্ছা চন্দন দা, এখানে থাকার জন্য কতগুলো রুম আছে টোটাল? দাদা আমাদের রুম আছে 30খানা রুম আছে দাদা। ঠিক আছে, মানে এত পরিমাণে গেস্ট আসছে দেখছি সকাল থেকে, মানে মিথ্যে কথা না, সকাল থেকে প্রচুর গেস্ট। এই যে দেখতে পাচ্ছেন যে ওইদিকে যাচ্ছে, এইদিকে অনেক গেস্ট আছে, ভেতরে ডাইনিং এর সামনে বসে আছে, যার জন্য সব রুমগুলো দেখাতে পারছি না। আর দেখালে না ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, এত ধৈর্য আমারও নেই আর চন্দনদারও না, এরকম একটা একটা করে দেখাতে গেলে, কারণ নিজের হাতে সব কিছু মেনটেন করছে। এখানে আসা থেকে একটা জিনিস দেখছি সমস্ত জায়গায়, কালকে সন্ধ্যেবেলায় আমরা বাগদা বিচে গিয়েছিলাম, এখান থেকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতে মানে দায়িত্ব নিয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগলো, মানে 24 ঘন্টা এখনো পূর্ণ হয়নি, তার মধ্যে পুরো একদম ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আর দাদা একটা নতুন জিনিস আছে, বোটিং সুবিধা দাদা। আচ্ছা হ্যাঁ, বোটিং সুবিধাটা ওটা? বোটিং আছে আমাদের ঠিক আগে আমার কাছে, আমার তো রিসর্ট কাছে বিচ মানে 20 মিটার, হ্যাঁ, তো 20 মিটার আমার বিচ কাছে, কিন্তু বোটিং সুবিধা আছে, কিন্তু বোটিং আছে পার হেড লাগবে 350 টাকা করে। 350 টাকা পার হেড? হ্যাঁ। এটা কোন জায়গা থেকে করাচ্ছেন এটা? এই আমার বাগদা বিচে। বাগদা বিচ থেকে? আগে আমি যে ক্যাম্পে এসেছিলাম সেখান থেকে মানে দেখতাম যে ওখানে যে কাঁসাফুলে বলে একটা বিচ আছে অনেক দূরে, ওখানে যেতে হতো। কিন্তু আমার আইকন অফ দ্য সি আছে বোট, আমার পার্সোনাল বোট আছে, মানে এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই, বিচে গেলে এখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। আর এটা খুব একটা কিন্তু ভালো অপশন, যেটা এসে এখানে দেখছি না, বাগদার মধ্যে সব থেকে মানে লাক্সারিয়াস ক্যাম্প বলেই চলে, ক্যাম্প রিসর্ট যেটা কিছু বলতে পারেন। আচ্ছা, এটা ক্যাম্প না রিসর্ট? রিসর্ট। আমি হচ্ছে আসার সময় ক্যাম্প বলে দিয়েছিলাম, মনে হয় খুব সম্ভব। হাতের বেশি সময় নেই আমার, এখান থেকে দুপুরে এখানে স্নান করবো, স্নান করে বেরিয়ে যাবো। তা আপনারাও এখানে আসুন, এনজয় করুন। চলুন এখন সুইমিং পুলে যাওয়া যাক। ঘড়ির কাঁটা বলছে 1টা বেজে 10 মিনিট, হাতে সময় একদমই নেই, তাই ঝাঁপ দিলাম সুইমিং পুলে। এই জায়গায় স্নান না করলে এত টাকা খরচ করে এত দূরে আসার কোনো মানেই হয় না। শেষ সময়টায় আমাদের দেখা দেখি চন্দনদাও দেখলাম আমাদের সাথে যোগ দিল। প্রায় 1 বছর পর এই রকম স্নানের হুল্লোড়ে প্রায় 30 মিনিট কোথা দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। আমার স্নান কমপ্লিট করে যখন রুমের দিকে পা বাড়ালাম তখন দেখলাম বাকি গেস্টরা একে একে করে নামতে শুরু করছে। রুমে প্রবেশ করে ড্রেস চেঞ্জ করে ব্যাগপত্র নিয়ে বাগদাকে বিদায় দেওয়ার পালা। তবে যেহেতু দুপুরের দিকে বেরিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে খাওয়া দাওয়া এখান থেকেই করে নিচ্ছি। আর এই খাবারের খরচ আমাদের প্যাকেজের একদম বাইরে। এখানে আমাদের প্যাকেজ শেষ হয়ে গেছে সকালের খাবার লুচির সাথে। চেক আউট করার পর কেউ যদি দুপুরে লাঞ্চ করে বেরোন,
তাহলে তার জন্য যে যেমন খাবেন সেই অনুপাতে একটা টাকা পে করতে হয়। খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, 24টা ঘন্টা এই ক্যাম্পে স্টে করলাম। আমার পার্সোনাল মতামত যেটা, আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই আসুন, নেক্সট টাইম আমিও কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আসবো, এটা আমি ঠিক করে নিয়েছি। 24 ঘন্টা খুব ভালো লাগলো, একটা আলাদা পরিবেশ, খুব সুন্দর একটা গ্রাম। যারা গ্রাম্য পরিবেশে সাথে সমুদ্র সৈকত যারা চাইছেন না, তারা অবশ্যই বাগদার এই বিচ ক্যাম্পে একবার আসুন। আপনারা হয়তো অনেক ক্যাম্পে গিয়েছেন, কিন্তু আমি রেকমেন্ড করবো এখানে একবার আসুন, খুব ভালো লাগবে, বারবার আসতে ইচ্ছে করবে। খাওয়া দাওয়া করে মোটামুটি লেট প্রচণ্ড হয়ে গেছে। ওরা সুপারফাস্ট এক্সপ্রেস একটা আছে, যেটা ওই 1 ঘন্টার মতো সময় বাকি আছে। তো দেখি ওই ট্রেনটা যদি ধরতে পারি তাহলে খুব ভালো হবে, তাহলে হাওড়াতে পৌঁছে যাবো ওই 6:30টার আশেপাশে, তা না হলে অনেক লেট হয়ে যাবে। আর এই যে চন্দনদা, খুব ভালো লাগলো আপনার ক্যাম্পে এসে। অবশ্যই দাদা। আর চন্দনদা কিন্তু খুবই ফ্রেন্ডলি, সবার সাথে একদম পুরো বন্ধুর মতো মিশে যায়। এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, যেটা আমি অন্য কোথাও পাইনি। থ্যাংক ইউ দাদা। আসছি দাদা। থ্যাংক ইউ দাদা। তাহলে চলুন এখন স্টেশনের দিকে এগোই। আমাদের অটো আগে থেকে চলে আসছে, মানে যখন আমরা খাচ্ছিলাম তখনই পৌঁছে গেছে এখানে। এই অটোতে করে আমরা স্টেশনে পৌঁছে আজকের মতো জার্নি শেষ করব। ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আবার আসতে থাকবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।